নরেন একটা গ্রামে তার মা আর স্ত্রীকে নিয়ে থাকতো। নরেন গ্রামের সাধারণ চাষি। তার সামান্য কিছুটা জমি ছিল। সেই জমিতে চাষবাস করে কোনো রকমে তার দিন কাটতো। কি হলো নাকি? এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন? বলি, ঘরে কাজকর্মগুলো কে করবে? এত বেলা হয়ে গেল, চা জল খাবারও তো পেলাম না। আহা মা, আজকে শরীরটা ওর ভালো নেই, তাই একটু শুয়ে আছে। জ্বর এসেছে। আজকে ওকে কাজ না হয় নাই বা করতে দিলে। কি নরেন, তোর এত বড় সাহস! তুই এমন কথা বললি? তোর বউ শুয়ে শুয়ে ঘুমোবে আর আমি বাড়ির সব কাজ করব? না না মা, আপনি রাগ করবেন না। আমি যাচ্ছি, আমি এক্ষুনি চা জল খাবার করে আনছি। এতক্ষণে মহারানীর কাজ করার সময় হলো, আর আমার ছেলেটাও হয়েছে তেমন। কি করে যে বউটা ছেলেটাকে বশ করলো জানি না বাবা। জানি না বাড়িতে কি হচ্ছে এখন। বউটার শরীরটা এত খারাপ, সেই নিয়ে ও কাজ করতে উঠলো। তার মধ্যে তো মা পিছনে টিকটিক করেই যাবে। আমার আর ভালো লাগে না। বাড়ির এত কাজ ওকে করতে হয়। ও একা মানুষ, এত কাজ কি পারে? তার মধ্যে তো মায়ের কাজের ফিরিস্তি লেগেই আছে। কখনো গাদা গাদা জামা কাপড় কাচতে দেবে, না হলে কখনো হঠাৎ হঠাৎ খাওয়ার বায়না করবে। কি হলো নরেন্দা? এর পথে চলতে চলতে এমন বিড়বিড় করছো কেন? না না, ও কিছু হয়নি রে। কিছু হয়নি বললেই হলো? মুখটা কেমন বেজার করে আছো। কি হয়েছে? বাড়িতে আবার কোনো সমস্যা হলো নাকি? আর কি বলবো বল, আমার বাড়ির তো সেই একই সমস্যা। ও, তার মানে আবার বৌদির ওপর কাকিমা নিশ্চয়ই চেঁচামেচি করেছে, তাই তো? বউটার আজ খুব জ্বর এসেছিল, উঠতে পারছিল না বিছানা থেকে। সেই মা চেঁচামেচি করে ওকে কাজ করতে পাঠালো। জানি না কি হবে। মা যে কেন ওর সাথে এমন করে আমি বুঝতে পারি না। আমি এখনো পর্যন্ত মাকে বোঝাতে পারলাম না যে বউ তো ঘরের মেয়েরই সমান। বউকে মেয়ের মতো দেখতে অসুবিধাটা কোথায়, আমি তো এটাই বুঝতে পারি না। নরেন্দা, এত মন খারাপ করো না। ভগবানের ওপর ভরসা রাখো। দেখবে একদিন না একদিন ঠিক বউদের সাথে কাকিমার খুব ভালো সম্পর্ক হয়ে যাবে। জানি না সেদিন কবে আসবে। সেদিনের অপেক্ষাতেই তো আমি আছি। যাকে, আমি চললাম রে। একই দেরি হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। যাক বাবা, কোনো রকমে আজ সব কাজ শেষ করেছি। ভেবেছিলাম করতে পারবো না, যা শরীরটা খারাপ রয়েছে। এবারে একটু খাওয়া দাওয়া করে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব। কি গো, তোমার যে বললে জ্বর হয়েছে, জ্বর হলে তো শুনেছি মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না। তুমি তো এতটা ভাত আর মাছ নিয়ে খেতে বসেছো দেখছি। আমি সব জানি, কাজের সময়ই তোমার যত অসুস্থতা, খাওয়ার সময় হলে তুমি ঠিক সুস্থ হয়ে যাও। আসলে সকাল থেকে আমি কিছু খাইনি, শরীরটা ভালো নেই বলে আর খাওয়া হয়নি, তাই একটু বেশি ভাত নিয়েছিলাম। ঠিক আছে, আমি তুলে রাখছি ভাত। যত সব ন্যাকামি!
কি গো, তোমার শরীর কেমন? এখন মোটামুটি ঠিকই আছি। আজ সকালে মা যা করলো, আমার খুব খারাপ লাগছিল, কিন্তু কি করি বলো তো, মায়ের মুখের উপর তো কথাও বলতে পারি না। আমি জানি মা যখন ওভাবে বলছিলেন তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু তুমি ওসব নিয়ে ভেবো না, এসব আমি সামলে নেব। হ্যাঁ, তা তো সামলেই নিচ্ছ, কিন্তু তুমি যে দিন দিন রোগা হয়ে যাচ্ছ, বাড়ির বড্ড কাজের চাপ, তাই না? না না, তিনটে মানুষের কি এমন কাজ হবে বলো তো? হ্যাঁ গো, তাহলে তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করো তো, এত রোগা হয়ে যাচ্ছ কেন? দেখো, মা যতই খিচখিচ করুক, খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক করে করো, ওসব কথা তুমি কান দেবে না। জানি গো জানি, তুমি এসব নিয়ে এত ভেবো না তো। এভাবেই কোনো রকমে নরেনের দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন নরেনের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ গো, আমার কিন্তু খুব ভয় করছে, তুমি একবার বৈদ্যমশাইকে ডেকে আনো না, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। বৈদ্য মশাইকে যে ডেকে আনবো, হাতে টাকা কোথায়? বৈদ্য মশাইকেও তো টাকা দিতে হবে, তারপর ওষুধের টাকা, আমার কাছে অত টাকা নেই গো। তাহলে কি হবে এখন? ভাবছি মহাজনের কাছ থেকে একটু টাকা ধার করে আনি। সে কি গো, তুমি মহাজনের কাছে যাবে ধার করতে? শুনেছি ওই মহাজনের কাছে ধার করলে নাকি ও ধার আর শোধ করা যায় না, দিনে দিনে বেড়েই যায়। না না, তোমাকে মহাজনের কাছে যেতে হবে না। তাহলে কি করব এখন? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি বলি কি, আমাদের যে জমিটুকু আছে ওটা বরং বেচে দাও। মহাজনের কাছে টাকা ধার নিলে সে তো আর শোধ করা যাবে না, দিনের দিন বেড়েই যাবে। জমি বেচে দিলে একটা থোক টাকা তুমি হাতে পাবে। সে কি করবো? ও জমি বেচলে খাবো কি? ওই জমিতে চাষ করেই তো আমাদের দিন চলে। তার উপর এখন ফসল হয়েছে, ফসল না তুলেই জমি বেচে দেবো? তাহলে এতদিন ধরে খরচা করলাম, কষ্ট করে চাষ করলাম, তা তো একেবারে বৃথা চলে যাবে। তা হোক, মাকে সুস্থ করাটা আগে দরকার। আর ধার করতে যেও না, ধার করলে আরো বড় বিপদে পড়বো আমরা। ওই মহাজনের নামে অনেক বদনাম শুনেছি আমি। আর তুমি তো বলো মহাজনের ওই জমির ওপর লোভ আছে, ওই জমি বন্ধক রেখে ধার নিলে ওই জমি এমনিই মহাজন নিয়ে নেবে। তার থেকে তুমি বেচেই দাও না, কিছু টাকা তো পাবে। তারপর তাহলে আমাদের কি হবে? আমাদের দিন চলবে কি করে? সে কিছু একটা তখন ভাবতে হবে। এখন কিছু ভাবতে পারছি না। এখন বরং তুমি আগে টাকার ব্যবস্থা করে বৈদ্যমশাইকে নিয়ে এসো, মা সুস্থ হয়ে যাক, তারপর দুজনে মিলে ভেবে কিছু একটা নিশ্চয়ই করা যাবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই করছি। জানি না বাবা, আমার বড্ড ভয় করছে। জমি বেচে সেই টাকায় মায়ের চিকিৎসা করালো নরেন, এবং কিছুদিনের মধ্যে নরেনের মা সুস্থ হয়ে গেলেন। হ্যাঁ গো, জমি বেচে যে টাকা পেয়েছিলাম, তাতে তো এ কদিন চললো, আর তো হাতে বেশি টাকা নেই। এবারে কি করবো গো, জমিটাও তো নেই। জানো তো, আমি একটা কথা ভেবেছি। কি কথা গো? জানো তো, বিয়ের আগে আমি ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের জামা তৈরি করা শিখেছিলাম। সালোয়ার কামিজ বলো, ব্লাউজ বলো, ছেলেদের শার্ট গেঞ্জি, সমস্ত রকম জামা কাপড় তৈরি করতে পারি আমি। তাই ভাবছিলাম, যদি আমি জামা কাপড় তৈরি করা শুরু করি, আর সেই জামা কাপড় তুমি বাজারে গিয়ে বেচে এসো, তাহলে কেমন হয় বলো তো? আমাদের তো হাটে খুব একটা জামা কাপড়ের দোকান আসেও না। বুদ্ধিটা তো তুমি ভালোই বার করেছো,
কিন্তু তোমার বাড়িতে এত কাজ, সারাটা দিন তুমি কাজ করো, তারপর তুমি জামা প্যান্ট তৈরি করবে কখন? ওসব নিয়ে তুই কিছু ভাবিস না নরেন, এবার থেকে বাড়ির সব কাজ আমি করব। সে কি মা, তুমি? হ্যাঁ রে নরেন, ঘরের বাইরে থেকে আমি সব কথাই শুনেছি। আমি সুস্থ হয়ে উঠেছি বৌমার জন্য, আমি সবই জানি। এখন বৌমা চেষ্টা করছে আমাদের সংসারটাকে দাঁড় করানো। তাহলে আমি কি সারাটা দিন বসে থাকতে পারি? আমি বাড়ির কাজকর্ম করব, বৌমা জামা প্যান্ট তৈরি করবে, আর তুই সেটা বেচে আসবি। সত্যি মা, তুমি পুরো বদলে গেছো। ঠিক আছে, তাই হবে। এবার তুমি বলো তোমার কি দরকার। প্রথমেই দরকার একটা সেলাই মেশিন। তুমি কোথাও থেকে একটা পুরনো সেলাই মেশিন জোগাড় করো, আর কিছুটা কাপড়। আমি প্রথমে কয়েকটা সালোয়ার কামিজ আর কয়েকটা সায়া আর ব্লাউজ তৈরি করছি, তার বেশি কিছু করব না। সেইগুলো বিক্রি করে যখন টাকা আসবে, সেই টাকা দিয়ে আরও কাপড় কিনবো। ঠিক আছে, জমি বেচার টাকা এখনো কিছুটা আছে, সেই টাকা দিয়ে আমি সবকিছু কিনে নিয়ে আসছি। এরপর থেকে নরেনের স্ত্রী, ছেলে মেয়ে সবার জন্যই বিভিন্ন রকম জামা প্যান্ট তৈরি করা শুরু করলো। আর সেই সমস্ত জামা প্যান্ট বাজারে নিয়ে গিয়ে বেচে আসতো নরেন। ধীরে ধীরে তাদের রোজগার অনেক বাড়ে। চাষ করে নরেন যা রোজগার করতো, তার থেকে এখন তারা অনেক বেশি রোজগার করে। সত্যি, যেদিন তুমি জমি বেচতে বলেছিলে সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। সেদিন আমি ভাবতেও পারিনি যে আমাদের জন্য এমন দিন অপেক্ষা করে আছে। এ সবকিছু তোমাদের দুজনের জন্যই সম্ভব হয়েছে। না রে নরেন, আমি তো কিছুই করিনি। যা করেছে বৌমাই করেছে। বৌমা সাক্ষাৎ লক্ষ্মী। বৌমার জন্যই আজ আমাদের এমন দিন এসেছে। না না, শুধু আমি করিনি, আমরা তিনজনেই করেছি। মা যদি ঘরের কাজকর্মগুলো না করতো, তাহলে আমি মন দিয়ে জামা প্যান্ট তৈরি করতেই পারতাম না, নতুন নতুন ডিজাইন ভাবতেই পারতাম না। আর তুমি যদি সেগুলো বেচে না আসতে, তাহলে আমার তৈরি করেও কোনো লাভ হতো না। আমরা তিনজনে মিলে একসাথে খেটেছি বলেই আজ এই সুদিন এসেছে। তবে আমি এবার ঠিক করেছি, গ্রামের আরো কিছু মেয়েকে কাজে লাগাবো। আমি আর একা পাচ্ছি না, অর্ডার অনেক আসছে, কিন্তু আমি তা করে উঠতে পারছি না। এতে তো আমাদেরই লস। তাই আমি ভেবেছি গ্রামের কিছু গরিব মেয়েদের কাজে লাগাবো। ঠিক আছে, তাই হবে। তুমি যেমনটা চাও তেমনই হবে। এভাবে নরেনের জীবন থেকে দুঃখ ঘুচে গেল। নরেনের স্ত্রী আর মায়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। তাদের মধ্যে আর কোনো সমস্যা হতো না। ওদিকে গ্রামের গরিব মানুষদের কাজে রেখে তাদের সাহায্য করে আর জামা কাপড় বিক্রি করে তাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো।